বাংলাদেশে আমেরিকান পুলিশ অ্যাসোসিয়েশন বাপার উদ্যোগে তৃতীয় ব্লাড ড্রাইভ প্রোগ্রাম অনুষ্ঠিত হয়েছে। সিটির 5টি বড়তে ধারাবাহিক এই কর্মসূচির অংশ হিসেবে এবার ব্রঙ্কসে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। সামাজিক দায়বদ্ধতার অংশ হিসেবে এ ধরনের আয়োজন বলে জানিয়েছেন বাপার কর্মকর্তারা। একই সাথে এনওয়াইপিডিতে যোগ দিতে আগ্রহীদের নানা প্রশ্নের উত্তর ও প্রয়োজনীয় তথ্যও দেন আয়োজকরা। বাপার কর্মকর্তাদের উদ্যোগে আয়োজিত এই রক্তদান কর্মসূচিতে যোগ দিতে জড়ো হন কমিউনিটির নানা শ্রেণী পেশার মানুষ। রক্ত দিন, জীবন বাঁচান এই স্লোগানকে সামনে রেখে শুক্রবার দুপুর 12টা থেকে শুরু হওয়া এই কার্যক্রম চলে সন্ধ্যা 6টা পর্যন্ত। আয়োজকরা জানান, প্রতি বছরই গ্রীষ্মকালীন সময়ে রক্ত সংকটের কথা মাথায় রেখে তারা এই উদ্যোগ গ্রহণ করেন। তবে এবারের আয়োজনে ভিন্ন মাত্রা যোগ করেছে এনওয়াইপিডির রিক্রুটমেন্ট ড্রাইভ। বাংলাদেশি বংশোদ্ভূত তরুণরা যাতে আমেরিকার বৃহত্তম এই পুলিশ বাহিনীতে নিজেদের কেরিয়ার গড়তে পারেন, সেজন্য কর্মকর্তাদের সরাসরি পরামর্শ ও দিক নির্দেশনা প্রদান করা হয়। আমরা এই আয়োজনটার পাশাপাশি আমাদের সাথে রয়েছে আমাদের 43rd পিছন থেকে ক্রাইম প্রিভেনশন ইউনিট। We are inviting everyone to come join us to this beautiful blood drive. Doesn't matter who you are, what background, what creed, whatever you're from. One blood bag, can save up to 3 lives. বাপার তৃতীয় ব্লাড ড্রাইভ, যেটা ব্রঙ্কসে, এর আগে আপনারা জানেন যে লাস্ট টাইম আমরা ব্রুকলিনে করেছিলাম। আয়োজনে উপস্থিত ছিলেন নিউ ইয়র্ক ব্লাড সেন্টারের প্রতিনিধিরাও। তারা জানান, বাংলাদেশি কমিউনিটির এই স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ অত্যন্ত প্রশংসনীয়। Every other borough, we do this initiative for our Bangladeshi American community. As you know, Bangladeshi American Police Association BAPA is an NYPD recognized fraternal organization. Our mission to work with community, we encourage our young generation to join NYPD and other law enforcement unit. I'm requesting all the community people to come and donate blood. Blood is needed for the community. It helps save lives. রিক্রুটমেন্ট ড্রাইভ, আমরা চাই যে মোর বাংলাদেশি এনওয়াইপিডিতে আসুক, যার যে জিনিসটা আমাদের মাথায় রেখেই বাপা সংগঠিত হয়েছিল, গঠন করা হয়েছিল, সেই তারই ধারাবাহিকতা আজকেও আমরা চেষ্টা করছি বাংলাদেশি বেশি পরিমাণ বাংলাদেশি আমেরিকান পুলিশ ডিপার্টমেন্টে জয়েন করুক। এর জন্যই বাপার উদ্যোগে আজকে রক্তদান কর্মসূচি সহ আমাদের রিক্রুটমেন্ট ড্রাইভ। ব্রঙ্কসের ইউনিয়নপোর্ট রোড থেকে শুরু হওয়া এই মানবিক কার্যক্রম কেবল রক্ত সংগ্রহেই সীমাবদ্ধ নয়, বরং এটি বাংলাদেশি কমিউনিটির মাঝে ঐক্য এবং সেবার এক দৃষ্টান্ত বলেও মনে করেন আয়োজকরা। মধ্যপ্রাচ্যে দীর্ঘদিনের সংঘাত নিরসনে গুরুত্বপূর্ণ কূটনৈতিক অগ্রগতি হিসেবে ওয়াশিংটনে আমেরিকার মধ্যস্থতায় একটি ত্রিপক্ষীয় ফ্রেমওয়ার্ক চুক্তিতে স্বাক্ষর করেছে ইসরায়েল ও লেবানন। কয়েকদিনের আলোচনার পর স্বাক্ষরিত এই চুক্তিকে স্থায়ী যুদ্ধবিরতি, লেবাননের সার্বভৌমত্ব পুনঃপ্রতিষ্ঠা এবং সীমান্তে শান্তি ফিরিয়ে আনার পথে প্রথম পদক্ষেপ হিসেবে বর্ণনা করেছে ট্রাম্প প্রশাসন। তবে চুক্তির বিস্তারিত শর্ত প্রকাশ করা হয়নি। এদিকে যুদ্ধবিরতি কার্যকর থাকলেও দক্ষিণ লেবাননে সহিংসতা পুরোপুরি থামেনি। ফলে এই নতুন উদ্যোগ কতটা সফল হবে তা নিয়ে আন্তর্জাতিক মহলে এখনও সতর্ক আশাবাদ দেখা যাচ্ছে। মাসের পর মাস সংঘাত, সীমান্তে উত্তেজনা এবং একাধিক যুদ্ধবিরতি ভঙ্গের পর অবশেষে ওয়াশিংটনে মুখোমুখি বসে ইসরায়েল ও লেবাননের প্রতিনিধিরা। আমেরিকার মধ্যস্থতায় স্টেট ডিপার্টমেন্টে স্বাক্ষরিত হয় একটি ফ্রেমওয়ার্ক চুক্তি, 4 লক্ষ্য সীমান্তে স্থিতিশীলতা ফিরিয়ে আনা এবং ভবিষ্যৎ শান্তি চুক্তির ভিত্তি তৈরি করা। চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে স্টেট সেক্রেটারি মার্কো রুবিও বলেন, এটি কোনো চূড়ান্ত সমাধান নয়, বরং দীর্ঘ ও কঠিন একটি প্রক্রিয়ার সূচনা। But we understand the importance of it, how vital it is, and we are honored to have played a part in bringing this together. লেবাননের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন আমেরিকায় দেশটির রাষ্ট্রদূত নাদা হামাদাহ মুয়াত। তিনি বলেন, এই চুক্তির মাধ্যমে লেবাননের সার্বভৌমত্ব পুনঃপ্রতিষ্ঠা, বিদেশি সামরিক উপস্থিতির অবসান এবং সংঘাতের কারণে বাস্তুচ্যুত মানুষের নিরাপদে নিজ বাড়িতে ফিরে যাওয়ার সুযোগ তৈরি হবে বলে তার সরকার আশা করছে। The trilateral framework we signed today is a first step on the road to restoring Lebanese sovereignty and territorial integrity. ইসরায়েলের অবস্থানও ছিল স্পষ্ট। দেশটির রাষ্ট্রদূত ইএসিএল লাইটার জানান, দক্ষিণ লেবানন থেকে হিজবুল্লাহর সামরিক অবকাঠামো অপসারণ এবং সংগঠনটির নিরস্ত্রীকরণ না হওয়া পর্যন্ত ইসরায়েল নিরাপত্তা অঞ্চল থেকে পুরোপুরি সেনা প্রত্যাহার করবে না।
They know that they're not going to have full sovereignty over their country. Their sovereignty is not going to be expressed fully as long as Hezbollah is occupying their country. These are hostile occupiers of Lebanon. তবে চুক্তি স্বাক্ষরের পরও বাস্তবায়ন নিয়ে সংশয় কাটেনি। আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষকরা বলছেন হিজবুল্লাহ এই চুক্তির অংশ নয় এবং সংগঠনটি ইতিমধ্যেই নিরস্ত্রীকরণে অস্বীকৃতি জানিয়েছে। অনেক বিশ্লেষকের মতে এই ফ্রেমওয়ার্ক চুক্তির সফলতা অনেকটা নির্ভর করবে ওয়াশিংটন ও তেহরানের সামগ্রিক সম্পর্ক, লেবাননের অভ্যন্তরীণ রাজনৈতিক পরিস্থিতি এবং হিজবুল্লাহকে ঘিরে ভবিষ্যৎ নিরাপত্তা ব্যবস্থার উপর। গত মার্চ থেকে ইসরায়েল ও হিজবুল্লাহর সংঘাতে লেবাননে 4,000-এর বেশি মানুষ নিহত হয়েছেন, বাস্তুচ্যুত হয়েছেন শত শত হাজার মানুষ। এই প্রেক্ষাপটে নতুন ফ্রেমওয়ার্ক চুক্তি মধ্যপ্রাচ্যে শান্তির নতুন সম্ভাবনা তৈরি করলেও হিজবুল্লাহর বিরোধিতা এবং বাস্তবায়নের জটিলতা চুক্তিটির ভবিষ্যৎ নিয়ে এখনও প্রশ্ন হয়ে রয়ে গেছে। স্বাধীনতার 250তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে 16 দিনের গ্রেট আমেরিকান স্টেট ফেয়ার শুরু হয়েছে। ওয়াশিংটন ডিসির ন্যাশনাল মলে আয়োজিত এই উৎসবকে ঘিরে তৈরি করা হয়েছে বিশাল ফেরিস হুইল, ক্যারোসেল, বিভিন্ন স্টেটের প্যাভিলিয়ন এবং নানা ধরনের সাংস্কৃতিক আয়োজন। আগামী 4 জুলাই ইন্ডিপেন্ডেন্স ডে সামনে রেখে শুরু হওয়া এই আয়োজন চলবে টানা 16 দিন। ন্যাশনাল মলের প্রায় 1.5 মাইল জুড়ে সাজানো হয়েছে 50টি স্টেটের ইতিহাস, সংস্কৃতি, পর্যটন ও ঐতিহ্য তুলে ধরা বিভিন্ন প্রদর্শনী। হোয়াইট হাউসের উদ্যোগে গঠিত ফ্রিডম 250 নামে একটি সরকারি বেসরকারি অংশীদারিত্বের মাধ্যমে এই কর্মসূচির সমন্বয় করা হচ্ছে। এর লক্ষ্য আমেরিকার 250 বছর ইতিহাস ও স্বাধীনতার বার্ষিকী দেশ জুড়ে উদযাপন করা। উৎসব সম্পর্কে ইউএসএ 250-এর মুখপাত্র জুলিয়া ফ্রিডল্যান্ড বলেন, এই আয়োজনের মাধ্যমে আমেরিকার সবকিছুকেই উদযাপন করা হচ্ছে। তিনি স্বীকার করেন 250 বছরের ইতিহাসে দেশটি নিখুঁত ছিল না। We're celebrating America, everything about America here. 250 years as a nation. তিনি আরো বলেন, এই উৎসবের মূল বার্তা হলো জাতীয় ঐক্য। রাজনৈতিক মতপার্থক্য থাকলেও সবাই একই দেশের নাগরিক এবং একই উদ্দেশ্যে এখানে একত্রিত হয়েছেন। তার মতে ভিন্ন মতের মানুষও একই উৎসবে অংশ নিয়ে একে অপরের সঙ্গে পরিচিত হওয়ার সুযোগ পাচ্ছেন, আর সেটি এই আয়োজনের সবচেয়ে বড় সৌন্দর্য। We are one nation. We are celebrating America's 250th birthday as a nation. এদিকে ন্যাশনাল মলে আয়োজিত এই উৎসবে অংশ নিতে দেশের বিভিন্ন প্রান্ত থেকে হাজারো মানুষ ওয়াশিংটনে এসেছেন। দর্শনার্থীদের কেউ বিশাল ফেরিস হুইলে চড়ছেন, কেউ ঘুরে দেখছেন বিভিন্ন স্টেটের প্রদর্শনী, আবার কেউ স্মারক ছবি তুলে স্মরণীয় করে রাখছেন এই বিশেষ মুহূর্ত। ওয়াশিংটনের বাসিন্দা মার্গারেট ফেগান বলেন, পুরো আয়োজনটি অত্যন্ত সুন্দরভাবে পরিকল্পনা করা হয়েছে। পরিবেশ পরিচ্ছন্ন, ব্যবস্থাপনা সুশৃঙ্খল এবং বিনোদনের ব্যবস্থাও অসাধারণ হওয়ায় তিনি মুগ্ধ হয়েছেন। Oh my gosh, it's wonderful. It's beautiful, it's well organized, it's clean, there's great entertainment. লুইজিয়ানা থেকে আসা দর্শনার্থী পিটার ফরেস্ট বলেন, দেশের 250তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপনের আনন্দের মধ্যেও তিনি উপলব্ধি করেন আমেরিকা বর্তমানে কিছু কঠিন সময় পার করছে। But I understand these are some challenging times right now, to say the least. মেরিল্যান্ডের বাসিন্দা জেমস মারিলো উৎসব নিয়ে উচ্ছ্বাস প্রকাশ করেন। তার মতে পুরো আয়োজনটি দারুণ হয়েছে এবং ঐতিহ্যবাহী স্টেট ফেয়ারের আবহ ন্যাশনাল মলে ফিরে আসায় তিনি আনন্দিত। It's great. It looks great. I feel great. It's awesome. We're state fairing it up over here. তবে এই উৎসবকে ঘিরে বিতর্কও রয়েছে। সমালোচকদের অভিযোগ, দেশের ইতিহাসের গুরুত্বপূর্ণ অধ্যায় যেমন দাস প্রথা, আদিবাসীদের উপর নির্যাতন এবং আমেরিকার পররাষ্ট্রনীতির নেতিবাচক প্রভাব এই আয়োজনের প্রদর্শনীতে খুব একটা স্থান পায়নি। গ্রেট আমেরিকান স্টেট ফেয়ার একদিকে যেমন উৎসবের আবহ তৈরি করেছে, অন্যদিকে আমেরিকার ইতিহাস কিভাবে তুলে ধরা উচিত সেই বিতর্ক নতুন করে সামনে নিয়ে এসেছে। হরমুজ প্রণালীতে বাণিজ্যিক জাহাজে ড্রোন হামলার জেরে ইরানে আবারও পাল্টা হামলা চালিয়েছে আমেরিকা। শুক্রবার সেনকম এই তথ্য নিশ্চিত করেছে। সামাজিক মাধ্যমে দেয়া এক বিবৃতিতে ইরানের ক্ষেপণাস্ত্র ও ড্রোন সংরক্ষণাগার এবং উপকূলীয় রাডার স্থাপনায় হামলার কথা জানায় সেনকম। এর ফলে সম্প্রতি দুই দেশের মধ্যে হওয়া যুদ্ধবিরতি চুক্তির ভবিষ্যৎ নিয়ে নতুন করে অনিশ্চয়তা তৈরি হয়েছে।
এর আগে হোয়াইট হাউসে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেন ইরানের এখনও কিছু সামরিক সক্ষমতা অবশিষ্ট রয়েছে। শুক্রবার রিলিজিয়াস লিবার্টি কমিশনের রিপোর্ট গ্রহণের পর সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে হরমুজ প্রণালীতে হামলার ঘটনায় প্রতিক্রিয়া জানানোর হুঁশিয়ারি দেন তিনি। আবারও অনিশ্চয়তার মুখে পড়েছে ইরান আমেরিকা শান্তি চুক্তি। 60 দিনের যুদ্ধবিরতি চুক্তি চলাকালীন সময়ে আবারও ইরানে হামলা চালিয়েছে আমেরিকান বাহিনী। শুক্রবার সেন্টকম জানায় তাদের যুদ্ধবিমান ইরানের ক্ষেপণাস্ত্র ও ড্রোন সংরক্ষণাগার এবং উপকূলীয় রাডার স্থাপনাগুলোতে হামলা চালিয়েছে। ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যম জানিয়েছে হরমুজ প্রণালীর কাছে অবস্থিত সিরিক শহরের একটি জেটি সংলগ্ন এলাকায় একটি ক্ষেপণাস্ত্র আঘাত এনেছে। অন্যদিকে লেবাননের ইরান সমর্থিত হিজবুল্লাহর মধ্যে চলমান সংঘর্ষ বন্ধে চুক্তি করতে সম্মত হয়েছে ইসরায়েল। এতে হিজবুল্লাহ নিরস্ত্রীকরণ এবং লেবানন থেকে ইসরায়েলি সেনা প্রত্যাহারের কথা উল্লেখ করা হয়েছে, যদিও হিজবুল্লাহ জানিয়েছে তারা এই চুক্তি বাস্তবায়নে সহযোগিতা করবে না। এর আগে হোয়াইট হাউসে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেন ইরানের এই পদক্ষেপ তিনি মেনে নেবেন না এবং প্রয়োজনীয় প্রতিক্রিয়া জানানো হবে। রিলিজিয়াস লিবার্টি কমিশনের রিপোর্ট গ্রহণের পর এই হুঁশিয়ারি দেন তিনি। You said that Iran violated the ceasefire. Will they face any consequences? You'll find out. ট্রাম্প বলেন ইরান হরমুজ প্রণালীতে একটি জাহাজে হামলা চালিয়েছিল। ড্রোন থেকে করা 4টি হামলার 3টি প্রতিহত করা হয়। The fact that they took a shot yesterday, actually 4, we knocked down 3 at a ship. Not an allied ship, but a ship, a very expensive ship. ইরানকে অন্যরকম একটি দেশ উল্লেখ করে প্রেসিডেন্ট ট্রাম্প বলেন গত 47 বছরেই আমেরিকার কোনো প্রশাসন যা করতে পারেনি তার প্রশাসন তা করে দেখাচ্ছে। একই সঙ্গে তিনি ইরানের বিরুদ্ধে কঠোর জবাব দেওয়ার হুঁশিয়ারিও দেন। They're a little bit different. That's why I think of it. 47 years, no president did what we're doing. So you just ask the question, you'll find out. এই সময় প্রেসিডেন্ট ট্রাম্প দাবি করেন তার প্রশাসনের আমলে দেশ আরো নিরাপদ হয়েছে। উদাহরণ হিসেবে ওয়াশিংটনের কথা উল্লেখ করে তিনি বলেন একসময় অনিরাপদ হিসেবে বিবেচিত শহরটি এখন দেশের সবচেয়ে নিরাপদ ও সুন্দর শহরগুলোর একটি। Best numbers we've ever had as a country, and tell people around if we didn't do that, and we're still, we still have a fight. They have some capability, not much. এর আগে হোয়াইট হাউসে ফেইথ অ্যান্ড ফ্রিডম কোয়ালিশন পলিসি কনফারেন্সে বক্তব্য দেন প্রেসিডেন্ট ট্রাম্প। তিনি বলেন দেশে ধর্মীয় স্বাধীনতা রক্ষা করা তার প্রশাসনের অন্যতম অগ্রাধিকার। পাশাপাশি ধর্মীয় মূল্যবোধকে আমেরিকার জাতীয় পরিচয়ের গুরুত্বপূর্ণ অংশ হিসেবে তুলে ধরেন তিনি। A year and a half ago, Washington was a very unsafe city. Now it's one of the safest cities in the country. It's one of the most beautiful cities. Doug Burgum and myself and a whole group of people. জেফ্রি এপস্টিনের সঙ্গে আর্থিক লেনদেন নিয়ে কংগ্রেসের তদন্তে সাক্ষ্য দিয়েছেন বিলিয়নিয়ার বিনিয়োগকারী লিওন ব্ল্যাক। শুক্রবার হাউস ওভারসাইট অ্যান্ড গভর্নমেন্ট রিফর্ম কমিটির সামনে হাজির হয়ে তিনি জবানবন্দি দেন। তবে গুরুত্বপূর্ণ কয়েকটি প্রশ্নের জবাব না দেয় তাকে পুনরায় তলব করা হয়েছে। কমিটির র্যাঙ্কিং মেম্বার রবার্ট গার্সিয়া বলেন এপস্টিনকে $100 মিলিয়ন বেশি অর্থ দেওয়ার বিষয়ে লিওন ব্ল্যাক সন্তোষজনক ব্যাখ্যা দেননি। যদিও ব্ল্যাকের আইনজীবী সুসান এস্ট্রিচ দাবি করেছেন পুরো বিষয়টি রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত এবং তার মক্কেলকে অন্যায়ভাবে ফাঁসানোর চেষ্টা করা হচ্ছে। কুখ্যাত যৌন অপরাধী জেফ্রি এপস্টিনের সঙ্গে দীর্ঘদিনের সম্পর্ক ও বিপুল অঙ্কের আর্থিক লেনদেনের বিষয় নিয়ে শুক্রবার হাউস ওভারসাইট কমিটির সামনে উপস্থিত হন বিলিয়নিয়ার লিওন ব্ল্যাক। তার সঙ্গে উপস্থিত ছিলেন আইনজীবী সুসান এস্ট্রিচ। শুনানিতে ব্ল্যাক দাবি করেন এপস্টিনের অপরাধমূলক কর্মকাণ্ড সম্পর্কে তিনি কিছুই জানতেন না এবং কখনো কোনো অবৈধ কর্মকাণ্ডে জড়িত ছিলেন না। কমিটির সদস্য ডেমোক্রেটিক কংগ্রেসম্যান সুহাস সুব্রামণিয়াম বলেন এপস্টিনের সঙ্গে ব্ল্যাকের সম্পর্কের প্রকৃতি এবং তিনি কি জানতেন তা কমিটির স্বার্থেই জানা প্রয়োজন। তার মতে এপস্টিনের নেটওয়ার্ক ও প্রভাব সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্য ব্ল্যাকের কাছে থাকতে পারে। হাউস ওভারসাইট কমিটির র্যাঙ্কিং মেম্বার রবার্ট গার্সিয়া জানান 2012 থেকে 2017 সালের মধ্যে এপস্টিনকে প্রায় $158 মিলিয়ন পরিশোধ করেছিলেন ব্ল্যাক। এই অর্থ কর ও সম্পদ ব্যবস্থাপনা পরামর্শের জন্য দেওয়া হয়েছিল বলে দাবি করলেও এ বিষয়ে পর্যাপ্ত ব্যাখ্যা দিতে পারেননি তিনি। পাশাপাশি তার বিরুদ্ধে ভুক্তভোগী নারীরা ভয়ঙ্কর অভিযোগ এনেছেন বলেও জানান হাউস কমিটির র্যাঙ্কিং মেম্বার। নির্যাতনের শিকার নারীদের প্রসঙ্গে উত্তর দিতে অনিচ্ছুক হলে এটি আরো বেশি গুরুত্বপূর্ণ মনে হয় বলেও উল্লেখ করেন রবার্ট গার্সিয়া। শুনানিতে ব্যক্তিগত গোপনীয়তা চুক্তি সংক্রান্ত প্রশ্নের উত্তর দিতে অস্বীকৃতি জানান লিওন ব্ল্যাক। এরপরই হাউস ওভারসাইট কমিটির চেয়ারম্যান জেমস কুমার তাকে 2টি সমন জারি করেন। একটি সমনে সম্ভাব্য সব এনডিএ নথি জমা দিতে এবং অন্যটিতে আগামী 16 জুলাই তাকে আবারও সাক্ষ্য দিতে বলা হয়।
তবে আগে থেকে আইনজীবী সুসান এস্ট্রিট দাবি করেন ব্ল্যাকের বিরুদ্ধে আনা অভিযোগ ভিত্তিহীন এবং পুরো বিষয়টি রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত। তার ভাষায়, এপস্টিনের সঙ্গে আর্থিক সম্পর্ক থাকলেও কোনো অপরাধমূলক কর্মকাণ্ডের সঙ্গে লিওন ব্ল্যাক জড়িত ছিলেন না। এদিকে ফেডারেল বিচারক এমেট সুলিভান জাস্টিস ডিপার্টমেন্টকে নির্দেশ দিয়েছেন জেফরি এপস্টিন সংক্রান্ত কিছু নথির সম্পাদনাবিহীন কপি প্রকাশ করতে হবে, অথবা কেন সেসব তথ্য গোপন রাখা হয়েছে তার যৌক্তিক ব্যাখ্যা দিতে হবে। সাংবাদিক কেটি ফ্যাং এর করা মামলার প্রেক্ষিতে এই রায় দেন তিনি। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।